প্রধানমন্ত্রী রূপেই আবার দেশে ফিরবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। লাঠিচার্জ করছে এবং শিক্ষার্থীদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য কিন্তু পুলিশ লাঠিচার্জে বাধ্য হচ্ছে। 15 দিনের মধ্যে দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। দৃশ্যমান কোনো উদ্যোগ নাই। জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলমকে পদত্যাগ করতে হবে। তারা যদি আগামী 15 দিনের মধ্যে পদত্যাগ না করে আমরা যমুনা ঘেরাওয়েরও কর্মসূচি দেব ইনশাআল্লাহ। আপনারা কি জানেন যে গতকালকে ভারতের একটা গণমাধ্যমে আপনার তুলসী কবার একটা সাক্ষাৎকার দেন এবং সেখানে আমাদের বাংলাদেশ প্রসঙ্গে তিনি মানে দীর্ঘ একটা আলোচনা করে সেখানে তিনি অনেক কথাই বলে যে বাংলাদেশে মৌলবাদী গোষ্ঠী জঙ্গিবাদী গোষ্ঠী পুনরায় তারা মাথা চারা দিয়ে উঠছে এবং এই বাংলাদেশে এই অন্তর্বর্তীকালী সরকার ডক্টর ইউনূস তার যে অবদান কিংবা পুরো বিশ্বে ওয়ার্ল্ডের ভিতরে তিনি হঠাৎ করে পাকিস্তানকে টেনে নিয়ে আসে। ভারতের জন্য এখন লক্ষ্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়ে যেভাবেই হোক বাংলাদেশের বিরুদ্ধে একটি পদক্ষেপ গ্রহণ করানো। সেই লক্ষ্যে শুধু ভারতের শাসক দল না, তাদের যে মদতপুষ্ট যে সাংবাদিকরা তারাও এখন খুবই সোচ্চার। দেখেন, ব্যক্তিগতভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা অনেকে পছন্দ করি, অপছন্দ করি। ওনার বিভিন্ন সিদ্ধান্তের আমরা মত প্রকাশ করি, দ্বিমত প্রকাশ করি, এটা আমাদের ইন্টারনাল ইস্যু। কিন্তু যখন এই বিষয়টা হয়ে যায় রাষ্ট্র বাংলাদেশ, সেই ক্ষেত্রে রাষ্ট্রপ্রধান হিসেবে যিনিই থাকেন, যদি দেশের উপর আঘাত আসে, হুমকি ধামকির ইস্যু আসে, সেই ক্ষেত্রে অবশ্যই একজন রাষ্ট্রপ্রধান হিসেবে যিনি দায়িত্ব আছেন তাকে আমরা সাপোর্ট করব। এটা একজন বাংলাদেশি হিসাবে আমাদের কর্তব্যটা হওয়া উচিত। যদিও দুর্ভাগ্যজনকভাবে রাজনৈতিক কারণে আমরা এই স্ট্যান্ডটা রাখতে পারি না। আমেরিকার গোয়েন্দা প্রধান মানে যত গোয়েন্দা সংস্থা আছে সবগুলোর ডিরেক্টর তুলসী গাবার্ড ভারত সফর করছেন। তুলসী কে সেটা নিয়ে আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম যখন তাকে প্রাইমারি মনোনয়ন দেওয়া হয়েছিল এবং আমরা নিশ্চয়ই জানি এরপর এটা তাদের সেনেটে পাশ হতে হয়, সেটা পাশ হয়েছে, তিনি এখন ফর্মালি সেটা। শুধু এইটুকু একটু বলে রাখা ভালো যে আমেরিকার যত গোয়েন্দা সংস্থা আছে যেগুলোর নাম আমরা জানি, যেগুলোর নাম জানি না, 17-18টা আছে এরকম। সিআই এর কথা জানি, এফবিআই এর কথা জানি। এই প্রত্যেকটা প্রতিষ্ঠান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পারছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইতিমধ্যে আপনারা রীতিমতো অবাক হয়েছেন অংশ বিশেষগুলো দেখে। আসুন আমরা সেই বিস্তারিত আলোচনাটা দেখে আসি, যা দেখলে আপনারা আরও বেশি রীতিমতো অবাক করেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আর কথা না বাড়িয়ে আসুন আমরা সেই বিস্তারিত আলোচনা ভিডিওটি দেখে আসি। তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন। অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। দুপুরে রাজধানীর পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র ফারুক হাসান বলেন, দুই উপদেষ্টা নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না করলে যমুনা ঘেরাওয়ের কর্মসূচি দেওয়া হবে। সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা অভিযোগ করেন, আওয়ামী লীগের বিচার বা নিষিদ্ধ না করে পুনর্বাসনের চেষ্টা করছে সরকার। তিনি আরও বলেন, সরকারে অংশ হয়ে পরোক্ষভাবে দল গঠন প্রক্রিয়ায় যুক্ত হওয়ায় সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। এছাড়া সরকারের উপদেষ্টা, সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির নেতাদের ওয়াসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগে তদবিরের কঠোর সমালোচনা করে গণ অধিকার পরিষদ নেতারা বলেন, অবিলম্বে সেসব নিয়োগ বাতিল করতে হবে। সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগ তথা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের রাজনীতি নিষিদ্ধ করা কিংবা তাদের প্রিভিয়াস যে 3টি নির্বাচন, একতরফা নির্বাচন, সেই নির্বাচনগুলোকে অবৈধ ঘোষণার বিষয়ে তারা এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ নাই। জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলমকে পদত্যাগ করতে হবে। তারা যদি আগামী 15 দিনের মধ্যে পদত্যাগ না করে আমরা যমুনা ঘেরাওয়েরও কর্মসূচি দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। আমাদের বাংলাদেশে সরকারের যে একটা মানে আগস্ট মাসে যে একটা পরিবর্তন ঘটে, সেই পরিবর্তনকে আপনার কেন্দ্র করে বাংলাদেশে যে পরিমাণ অরাজকতা, সন্ত্রাসী হামলা বা যে পরিমাণ অরাজকতা হয় আর কি, এ টু জেড, তো তারা ভাবছে যে আমরা পার পেয়ে যাব। মানে কি, মানে
এই যে যাদের পাকিস্তান থেকে একটা পরিকল্পনা করে আমাদের বাংলাদেশে পুনরায় সেই ৭১-এর মতো একটা হামলা করাইছে পাকিস্তান, এটা কি বর্তমান একে একে সবকিছু কি বের হয়ে আসতেছে। আপনারা অনেকে জানেন যে গতকালকে ভারতের একটা গণমাধ্যমে আপনার তুলসী গবাট একটা সাক্ষাৎকার দেন এবং সেখানে আমাদের বাংলাদেশ প্রসঙ্গে তিনি মানে দীর্ঘ একটা আলোচনা করে। সেখানে তিনি অনেক কথাই বলে যে বাংলাদেশে মৌলবাদী গোষ্ঠী, জঙ্গিবাদী গোষ্ঠী পুনরায় তারা মাথা চারা দিয়ে উঠছে এবং এই বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস তার যে অবদান কিংবা পুরো বিশ্বে ওয়ার্ল্ডের ভিতরে তিনি হঠাৎ করে পাকিস্তানকে টেনে নিয়ে আসে যে ওয়ার্ল্ডের ভিতরে আপনার সন্ত্রাসী, আপনার কি বলে এই জঙ্গিবাদী বা এই যে আপনারা মনে করেন মাফিয়া একটা গোষ্ঠী আছে, এটার ভিতরে ওয়ার্ল্ডের ভিতরে র্যাঙ্কিং আছে 2 নম্বর পাকিস্তান। তো পাকিস্তানকে তিনি কেন টানে? এর জন্য টানে যে এই পাকিস্তানের সাথে বর্তমান বাংলাদেশের যে সম্পর্ক মানে বজায় রাখতেছে এই অন্তর্বর্তীকালে সরকার, এটার জন্য কি তারা সতর্কবার্তা করে দেয়। অন্যদিকে আমাদের বাংলাদেশে মানে যে পরিমাণ বর্তমান ট্রেন্ডিং আছে আপনার ধর্ষণ, যে পরিমাণ ধর্ষণ হচ্ছে, বিশেষ করে এই মাদ্রাসার শিক্ষকরা যেভাবে মনে করেন কুত্তার মতো মানে ঝাঁপাই পড়তেছে ছোট ছোট বাচ্চাদের উপরে, এটাও কি তিনি কথা বলেন। এবং তিনি এর সাথে এটাও বলে যে আওয়ামী লীগের আমলে কিংবা আওয়ামী লীগ যে এত বড় একটা পলিটিক্যাল পার্টি, এই পার্টিকে কিংবা আওয়ামী লীগ বা শেখ হাসিনা তিনি জঙ্গি দমনের ক্ষেত্রে, তিনি মাফিয়া দমনের ক্ষেত্রে, তিনি আপনার এই যে মৌলবাদী একটা গোষ্ঠী আছে যারা নাকি আসলে ইসলামকে বিকৃত করে খাচ্ছে কিংবা খাওয়ার একটা পায়তারা কিংবা পরিকল্পনা, এদেরকে যে দমন করে রাখছে, এটার কিন্তু বহির্বিশ্বে কিংবা পশ্চিমা দেশে অন্যরকম একটা নাম আছে, তাই না? এটার জন্যই আপনার এই তুলসী গবাট তিনি আরো বলেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে অতি দ্রুত কিংবা আওয়ামী লীগকে অতি দ্রুত প্রতিষ্ঠিত করতে হবে। এবং এই যে আপনার অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস তিনি যে আপনার কি বলে শেখ হাসিনার যে পতন ঘটাইছে, ওই যে 29 মিলিয়নের যে ঘটনা, এটা নিয়েও কিন্তু এই তুলসী গবাট কিন্তু কথা বলে। আমাদের বাংলাদেশে অনেক বড় একটা পরিবর্তন আসতে যাচ্ছে অতি দ্রুত, আপনারা অনেকে দেখতে পারবেন ইনশাল্লাহ। এই আপনার ডক্টর ইউনূস থেকে শুরু করে সমন্বয়ক থেকে শুরু করে যে কয়টা আছে ভাই, বিশ্বাস করেন এরা পালায় যাইতে মনে করেন সময় লাগবে না। অন্যদিকে শেখ হাসিনা মানে তার যে সাহস কিংবা তার যে মনে করেন নেতৃত্ব বা তার যে মনে করেন বক্তব্য বা তার যে বর্তমান যে সিচুয়েশন, এই যে একটা অবস্থা, এই অবস্থায় শেখ হাসিনাকে দেখছেন যে বিন্দু পরিমাণ তিনি আশা হারাই ফেলছে, বিন্দু পরিমাণ। অনেকেই এই কথা বললে ভাই নানান কিছু বলতে পারেন, ডাজেন্ট ম্যাটার, আমাকে সত্যি কথা বলতে হবে। কারণ বর্তমান শেখ হাসিনা ব্যতীত আপনার আওয়ামী লীগকে দিক নির্দেশনা দেওয়ার মতো মানে এর থেকে ভালো নেতা আর নাই, আওয়ামী লীগের ভিতরে নাই। অন্যদিকে শেখ হাসিনা আপনার এতই সাহসী একটা নারী, তিনি বাংলাদেশে ফিরবো, কারণ বাংলাদেশ ছাড়া তিনি কিন্তু ভালো নাই। তিনি কিন্তু নিজের মুখেই বলছে যে আমি অবশ্যই বাংলাদেশে আসবো এবং এই জঙ্গিবাদীদেরকেও আমি দমন করব। শেখ হাসিনা আপনার ইতিহাসে বহুবার তার জানের উপরে মনে করেন আক্রমণ হয়েছে, তার জীবনের উপরে আক্রমণ হয়েছে এবং আল্লাহ তাআলা তাকে মনে করেন বহুবার এভাবে কুদরতিভাবে তাকে মনে করেন বাঁচাই নিছে। আমার মনে হয় যে শেখ হাসিনা একটা কথা বলছে না যে এবারও মনে হয় শেখ রেহানা এবং আমাকে আল্লাহ বাঁচাই রাখছে এই জঙ্গিবাদীদের শাস্তি দেওয়ার জন্য। আমার মনে হয় ভাই কথাটা আল্লাহ কবুল করে ফেলাইছে, সত্যি বলতেছি। আমার মনে হয় শেখ হাসিনার এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে ফেলাইছে যে আপনার এই তুলসী গবাট তিনি ভারতে গতকালকে যে বক্তব্য রাখেন, আমাদের বাংলাদেশের মৌলবাদীদের যে একটা দল আছে কিংবা এই যে অন্তর্বর্তীকালের এই সমন্বয়কদের এই পিনাকি, ইলিয়াস, এই যে জঙ্গিবাদীরা আছে না, দেখবেন এরা বর্তমান মানে এতটাই মনে করেন ভয়ে আছে আপনি কল্পনা করতে পারবেন না। চরম ভাবে ভয় আছে, চরম ভাবে। মানে এরা বাংলাদেশে কিংবা পাকিস্তানের কাছ থেকে টাকা খেয়ে বাংলাদেশটাকে কিভাবে অস্থিতিশীল করতেছে প্রতিনিয়ত, এটা কিন্তু আপনারা সবাই অবগত। এবং ধানমন্ডি 32 নাম্বার যে ভাঙছে, এইটাই হচ্ছে মনে করেন মেন টুইস্টটা। আমার মনে হয় এই ধানমন্ডি যেদিনকার থেকে মনে করেন ধানমন্ডি 32 নাম্বার ভাঙছে, সেদিন থেকে আপনার পশ্চিমা দেশগুলা এবং বিশেষ করে জাতিসংঘ আমাদের বাংলাদেশের এই আওয়ামী লীগকে বিশেষভাবে একটা মানে এক্সট্রা একটা বিশেষ নজর আছে না ভাই, যে আমি তোমাকে ভালোবাসি, তোমার প্রতি বা আদার্স মানুষের থেকে তোমার প্রতি আমার মানে অন্যরকম একটা দুর্বলতা। তোমার এই আওয়ামী লীগের উপরে আপনার জাতিসংঘ ঠিক একই অবস্থা। দেখতে পারবেন অতি শীঘ্রই দেখতে পারবেন আমাদের বাংলাদেশে একটা বিশাল একটা পরিবর্তন আসতে যাচ্ছে। এই সমন্বয়কগণ, উপদেষ্টাগণ, এরা দেখবেন পালায় যেতেও বাংলাদেশ থেকে ব্যর্থ হইব, কারণ এরা পালায় যেতে পারবো না।
কারণ যেদিনকার নাকি মনে করেন শেখ হাসিনা ঢুকবো, মনে রাখবেন সেদিনকার থেকে আপনার বাংলাদেশের বিমানবন্দরগণ যত পথ আছে, যত পথ সাধারণ পাবলিক মনে করেন পুরো বাংলাদেশটাকে মনে করেন ঘেরাও করবে, আর এদেরকে মাঝখানে পুরো চত্বরে মনে করেন ফালাইবো, পুরো মাঝখানে ফালাইবে এদের শাস্তি দেওয়ার জন্য, মাথায় রাখবেন। আর শেখ হাসিনাও দেখেন আইলো বইলা রেডি থাকেন, দেখতে পারবেন। যাই হোক দর্শক বন্ধুরা, আমি আর কিছু বলতে চাচ্ছি না, তবে এটা বাস্তব যে শেখ হাসিনা অতি দ্রুত বাংলাদেশে ফিরতেছে এবং অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস তিনিও আপনার পালাই যেতে কি একটা পথ মনকে তিনি অলরেডি খোঁজা শুরু করে দিছে, দেখতে পারবেন। যাই হোক বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমেরিকার গোয়েন্দা প্রধান মানে যত গোয়েন্দা সংস্থা আছে সবগুলোর ডিরেক্টর তুলসী গাবার্ড ভারত সফর করছেন। তুলসী কে সেটা নিয়ে আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম যখন তাকে প্রাইমারি মনোনয়ন দেওয়া হয়েছিল, এবং আমরা নিশ্চয়ই জানি এরপর এটা তাদের সেনেটে পাশ হতে হয়, সেটা পাশ হয়েছে, তিনি এখন ফর্মালি সেটা। শুধু এইটুকু একটু বলে রাখা ভালো যে আমেরিকার যত গোয়েন্দা সংস্থা আছে যেগুলোর নাম আমরা জানি, যেগুলোর নাম জানি না, 17-18টা আছে এরকম, সিআইএ এর কথা জানি, এফবিআই এর কথা জানি, এই প্রত্যেকটা প্রতিষ্ঠান আসলে তাকে রিপোর্ট করতে হয়। তো এটা একটা বিরাট পজিশন, এবং শুধু সেটা না, তিনি হোয়াইট আমেরিকান হলেও তিনি একজন হিন্দু, তার মা হিন্দু হয়ে গিয়েছিলেন এবং উনি হিন্দুত্ববাদী। আমি তুলসী গাবার্ডের কথা বলছি, তার ব্যাকগ্রাউন্ড সেরকম, আমি খুঁজে পেলে ভিডিওটা আমি আমার মন্তব্যে দিয়ে দেবো, আপনারা একটু দেখে নেবেন কাইন্ডলি, এটা আমার মনে হয় তার সম্পর্কে ধারণা দেবে। সো এই তুলসী ইনফ্যাক্ট ভারতে এসছেন, এটা নিয়ে আমাদের অনেকের মনোযোগ ছিল, তিনি ঠিক কী করেন, কি বলেন, বিশেষ করে বাংলাদেশ যে একটা এজেন্ডা হিসাবে থাকবে আমেরিকার দিক থেকে বা তুলসীর দিক থেকে যতটাই হোক না কেন, অন্তত ভারত চেষ্টা করবে এটাকে এজেন্ডায় পরিণত করতে, এটা আমরা ধারণা করতে পারছিলাম। তো সেরকম কিছু একটা দেখা গেল, সেটা হচ্ছে ভারতের একটা মিডিয়া এনডিটিভির সাথে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে বাংলাদেশ প্রসঙ্গে কথা তাকে বলতেই হয়েছে, কারণ উপস্থাপক তাকে সেই প্রশ্নটা করেছেন। শুধু সেটা না, তিনি আসলে ভারতের গুরুত্বপূর্ণ লোকজন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী, ভারতের নিরাপত্তা যিনি উপদেষ্টা আছেন অজিত দোভাল, এদিকে রাজনাথ সিং, এদের সাথেও বৈঠক করেছেন, এবং বলা হচ্ছে যে বাংলাদেশ এখানে এজেন্ডা হিসাবে ছিল। তো তুলসীর এই বক্তব্যকে আমরা কিভাবে নেব? আমাদের আদৌ কি পাত্তা দেওয়া উচিত, নাকি ভীষণ ভয় পাওয়া উচিত, বা আমেরিকা কি মোদির হয়ে আমাদের ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে মাঠে নেমে গেল বলে একটু বুঝতে চাই। বাংলাদেশে ঠিক কি হচ্ছে, কি বলেছেন সেটা আগে আমরা একটু শুনি আক্ষরিক অর্থে। তার কাছে প্রশ্নকর্তা জানতে চেয়েছেন, আমরা যদি ঘরের কাছে ভারতীয় উপমহাদেশের বাংলাদেশের দিকে তাকাই, তাহলে আমরা দেখছি সেখানে অনেক রাজনৈতিক পরিবর্তন হয়েছে, অনেক সহিংসতা হয়েছে, সংখ্যালঘুদের ওপরে হামলার বহু রিপোর্ট এসছে। মার্কিন যুক্তরাষ্ট্র কি এই পরিস্থিতিতে উদ্বিগ্ন? তারা কি মনে করে না বাংলাদেশের স্থিতিশীলতা দরকার, শুধু রাজনৈতিক ক্ষেত্রে নয়, সব ক্ষেত্রে? তুলসী বলেন, হ্যাঁ আমরা অবশ্যই উদ্বিগ্ন, উদ্বিগ্নটা ব্র্যাকেটে। দুর্ভাগ্যজনকভাবে খুব লম্বা সময় ধরে সেখানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ক্যাথলিক, অন্যান্য ধর্মের অন্যদের উপরে যে ধর্মীয় নির্যাতন, হত্যা ও অত্যাচার চালানো হচ্ছে, সেটা আমেরিকার সরকার তথা প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের জন্য খুব বড় একটা উদ্বেগের জায়গা। সেই সাথে মিস গাবার্ড যোগ করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের ক্যাবিনেটের সদ্য দায়িত্ব নেওয়া সদস্যদের সঙ্গে বাংলাদেশ সরকারের কথাবার্তা সবে মাত্র শুরু হয়েছে। তবে এটা আমি বলতেই পারি, এই বিষয়টা উদ্বেগের যে জায়গাগুলোতে আমাদের ফোকাস রয়েছে তার মধ্যে এটা অন্যতম প্রধান। তারপর তিনি নিজেই একটা প্রসঙ্গ টেনে আনেন, ইসলামী সন্ত্রাসবাদ প্রসঙ্গে। তুলসী গাবার্ড বলেন, আরও একবার ইসলামী সন্ত্রাসবাদ নিয়ে বলবো, সার্বিকভাবে তারা বিশ্বজুড়ে যে চেষ্টাটা চালাচ্ছে, এক জায়গায় এক এক গোষ্ঠী, কিন্তু তাদের আদর্শ লক্ষ্যটা ভিন্ন, আর সেটা হলো ইসলামী খেলাফতের আদর্শ দেশ শাসন করা। এটা অবশ্যই অন্য ধর্মাবলম্বী মানুষের উপরে বিরূপ প্রভাব ফেলে, বিশেষ করে যে ধর্মগুলো এই জঙ্গিদের কাছে গ্রহণযোগ্য নয়, এবং তারা অত্যন্ত সহিংস ও সন্ত্রাসবাদী পন্থায় নিজের আদর্শ লক্ষ্য বাস্তবায়ন করতে চায় বলেছেন মিস গাবার্ড। তিনি বলছেন, এই জঙ্গিবাদকে পরাজিত করতে ট্রাম্প দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বলেন যে আদর্শ থেকে ইসলামী সন্ত্রাসবাদের জন্ম, তাকে চিহ্নিত করে পরাস্ত করার ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প তার অঙ্গীকারে অবিচল। এই আদর্শ যাতে তারা আমেরিকার জনগণনা বিশ্বের উন্নত প্রয়োগ করতে না পারে, সেটা ট্রাম্প প্রশাসন দেখবে। এএনআইকে যখন তিনি সাক্ষাৎকার দিয়েছেন, সেখানেও তিনি একই রকম কথাবার্তা বলেছেন, এবং তিনি ডোভাল এবং রাজনাথ সিং এর সাথে যখন বৈঠক করেছেন, সেখানেও বিবিসি বাংলা বলছে, সেখানেও বাংলাদেশ এজেন্ডা হিসেবে ছিল, থাকতেই পারে। তিনি আনুন না আনুন, ভারতের দিক থেকে এটা আনা হবে, ইটস ফর শিওর। আচ্ছা, কেউ বলতে পারেন এটাকে আসলে দুরকমভাবে দেখা যায়, সেটা হচ্ছে তাকে যখন প্রশ্ন করাই হলো ইসলামী জঙ্গিবাদ নিয়ে, তাকে আসলে কথা বলতে হতো,
তাই এটাকে খুব বেশি পাত্তা টাত্তা দেওয়ার কিছু নাই। এবং আমাদের ডক্টর ইউনূস সরকার আমেরিকানদের সাথে এনগেজ করছেন। তিনি ইলন মাস্ককে স্টারলিংকের ব্যবসা দিচ্ছেন বাংলাদেশে ডেকে আনছেন। ইলন মাস্ক সম্পর্কে আমরা জানি হি ইজ ভেরি পাওয়ারফুল ইন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, হিল ম্যানেজ এভরিথিং। এছাড়াও তার নিশ্চয়ই আরও অনেক যোগাযোগ আছে, যোগাযোগ করছেন, এটা একটা দিক। আবার ভীষণ ভয়ের ব্যাপার কেউ বলতে পারেন যে তুলসী গাবার্ড এভাবে কথা বলেছেন, উই শুড বি ফ্রাইটেন্ড, কারণ এটা ফর শিওর যে আমেরিকা, অন্তত ট্রাম্পের কথা বলছি, তিনি ইসলামোফোব মানুষ, সুতরাং ইসলাম একটা সংকট তার জন্য হবে। আসলে আমরা কিভাবে দেখব? আমি ব্যক্তিগতভাবে মনে করি যেটা মাঝামাঝি একটা জায়গায় আমাদের থাকা উচিত। আমি সিরিয়াসলি বিশ্বাস করি তুলসী গাবার্ডের ওপরে ভারতের বর্তমান ক্ষমতাসীনদের খুব বড় প্রভাব আছে। তিনি হিন্দুত্ববাদী, আমি হিন্দুত্ববাদী তুলসী গাবার্ডকে বলছি, এবং তিনি ইসকনের অ্যাক্টিভ সদস্য। তার সাথে দীর্ঘদিন থেকে সম্পর্ক আছে, সম্পর্ক ছিল ভারতের ক্ষমতাসীনদের এবং আরএসএসের। তার বিয়েতে আরএসএস গুরুত্বপূর্ণ অংশগ্রহণ করেছে, মোদির সাথে ঝাড়ু দিতে এসছেন। মোদি যখন আমেরিকায় গেলেন, তিনি তার ইন্টারভিউতে বলছেন জাস্ট শপথ নিয়ে তিনি মোদির সাথে দেখা করতে গেছেন, এই কয়েকদিন আগের কথা। সো ভারত চাইলে তুলসীকে দিয়ে অনেক প্রভাব বিস্তার করতে পারবে। নট অনলি দ্যাট, ভারতীয় অনেক বংশোদ্ভূত আছেন, ট্রাম্পের প্রশাসনে যোগ দিয়েছেন। FBI প্রেসিডেন্ট যিনি হয়েছেন ক্যাশ প্যাটেল। নট অনলি দ্যাট, সাউথ এশিয়ান ডেস্কে যিনি আসতে যাচ্ছেন, তিনি এখনও ফাইনালাইজড হননি, কারণ সেনেট হিয়ারিং শেষ হয়নি, তিনিও ভারতীয় বংশোদ্ভূত। সো হতে পারে। এবং তার কিছুটা আলামত তো আমরা দেখেছি নির্বাচনের সময়। ট্রাম্প, আমেরিকান নির্বাচনের কথা বলছি, ট্রাম্প তার এক্স হ্যান্ডেলে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে খুবই টাফ ধরনের একটা স্টেটাস দিয়েছেন। এখন খেয়াল করব আরেকটা জিনিস একটু স্মরণ করিয়ে দেয়, যারা আমাকে নিয়মিত শোনেন তাদের মনে থাকার কথা। মোদি যখন আমেরিকাতে গেলেন, তখন ট্রাম্পের সাথে তার একটা যৌথ সংবাদ সম্মেলন হয়েছিল। সেই সংবাদ সম্মেলনে ট্রাম্প সারা বিশ্বের বিভিন্ন জায়গায় সন্ত্রাসবাদ দমনে কাজ করবেন এবং আমাদের এই অঞ্চলে সন্ত্রাসবাদ দমনের জন্য তিনি মোদির সাথে একসাথে কাজ করতে চান। ইসলামী সন্ত্রাসবাদ, মানে তারা সন্ত্রাসবাদ বলতে ইসলামী সন্ত্রাসবাদী বোঝেন, বুঝবেন, এটাই নিয়ম। হিন্দুত্ববাদীদের যে বিভৎস সন্ত্রাসবাদ ভারতে চলছে, এটার প্রতি তারা চোখ বন্ধ করে রাখবেন। এটা বুঝতে আমাদের রকেট সায়েন্টিস্ট হতে হয় না। আমি একটা স্মৃতি আপনাদের মনে করিয়ে দেই, একটা ঘটনা। ট্রাম্প যখন আগেরবার প্রেসিডেন্ট ছিলেন, তিনি যখন দিল্লি সফর করছিলেন, ভারত সফর করছিলেন, তখন সিটিজেনশিপ যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আছে সেটার প্রতিবাদে প্রায় দাঙ্গা পরিস্থিতি বিরাজ করছিল দিল্লিতে। একটা টু শব্দ ট্রাম্প ওটা নিয়ে করেননি, কারণ ওখানে মুসলমান এবং অন্যরা মার খাচ্ছিল, হিন্দুরা মার দিচ্ছিল মূলত। সো আমরা বুঝতে পারি তার স্ট্যান্স কি, তার অ্যাটিটিউড কি। এবং অনেকে ট্রাম্পকে বিরাট যুদ্ধ থেকে দূরে থাকবেন, ট্রাম্প অনেক কিছু থেকে, অনেকে, আমি আমাদের দেশে কিছু মানুষজনের অদ্ভুত অ্যামেচারিশ খোয়াব দেখেছিলাম যে ট্রাম্প আসলে পৃথিবী শান্তির জায়গা হয়ে যাবে। ইয়েমেনে হামলা শুরু করেছেন তিনি, গাজা বাইডেনের সমালোচনা করতে পারেন, কি করবেন, কিন্তু গাজা উনি দখলই করে নিতে চান। সো এই লোকটার আসলে ইসলাম সম্পর্কে তার অবস্থান এবং চিন্তা আমরা বুঝতে পারি। এখন মূল জায়গাটা যেটা আমি কিন্তু ট্রাম্পের বক্তব্যে দেখেছি এবং গতকালের বক্তব্য থেকেও, তুলসী গাবার্ডের ইন্টারভিউ থেকেও যে জিনিসটা আমাদের টেক অ্যাওয়ে আছে, ভারত আসলে এখন এই জায়গাটাতেই খেলতে চায় এবং ঠিক প্লট তৈরি হচ্ছে। অ্যান্ড আই মাস্ট সে যে আমাদের ভীষণ সতর্ক হতে হবে। জায়গাটা কি? জায়গাটা হচ্ছে বাংলাদেশে ইসলামিক জঙ্গিবাদের উত্থান ঘটছে। ডক্টর ইউনূস ক্ষমতা নেওয়ার পর থেকে, শেখ হাসিনার পতনের পর থেকে এই ন্যারেটিভ ভারতের সমানে ছিল। বাংলাদেশে মূলত ইসলামী ফান্ডামেন্টালিস্টরা ক্ষমতা নিয়েছে এবং ডক্টর ইউনূস তাদের হয়ে এই সরকারে বসেছেন। এবং এরপর বহু ঘটনা ঘটছে এবং ঘটানো হচ্ছে, এবং আমি বহু সময় বলেছি এগুলো পরিকল্পিত, এবং এগুলোতে যারা মাঠে নামছেন তারা আসলে ভারতের হয়ে জেনে বা না জেনে মাঠে নামছেন। আমরা একটু যদি স্টেপ বাই স্টেপ আসি, বহুবার বলেছি, আবার একটু যোগ করি। ডক্টর ইউনূসের পতনের পর বাংলাদেশের ঢাকা শহরে বিশেষ করে বিভিন্ন জায়গায় কলেমা লেখা কালো পতাকা, দায়েশের পতাকা দেখা যাচ্ছিল। বিরাট পতাকা নিয়ে আমাদের কলেজ স্টুডেন্টরা মিছিল করেছে, দেখেছি, এবং এই মেসেজ গেছে তাদের কাছে। এরপর মাজার ভাঙা শুরু হলো, সেই মাজার এখনো ভাঙছে। দুদিন আগে একটা মাজার ভেঙেছে, যেটার সংখ্যা এখন 90 ছাড়িয়ে গেছে। কোনো রকম কোনো পদক্ষেপ সরকারের নাই। এবং ইসলামী মৌলবাদ যখন মাথা চাড়া দেয় যে এই গ্রুপটা ইসলামী এই ধরনের মৌলবাদী সন্ত্রাসবাদী আচরণ করে, তারা মাজার ভাঙার ট্রেডিশন 150-200 বছর থেকেই আছে। সো এটা ইসলামী মৌলবাদ হিসেবে চালানো যাবে। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে নারীদের প্রতি অ্যাটিটিউড। কি হচ্ছে? নারীদের বাধা, নারীরা ফুটবল খেলতে পারবে না, নারী অভিনেত্রীরা তারা দোকান উদ্বোধন করতে পারবেন না, নারীকে ওড়না পড়তে শিখিয়ে দেওয়া হবে,
এবং যিনি পড়াতে শেখাবেন তার কিছু আসে যায় না, এবং মব গিয়ে থানায় সরকারকে যাতা করে আসবে, সরকারের কিছু আসবে যাবে না। এমনকি যে নারী ঘটনার শিকার হয়েছে তাকে মামলা প্রত্যাহার করতে হবে। নারী স্মোক করতে পারবেন না, তাকে পেটানো হবে। বেশ কয়েকটা জায়গায়, লক্ষ্মীপুরেরটা নিয়ে আমরা অনেক ভিডিও দেখেছি বলে আলোচনা হয়েছে, বেশ কয়েকটা জায়গায় রমজানে। সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।